হ্যালো এভরিওয়ান। তাহলে দেখো আমরা ক্লাস 11-এর আগের দিন আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাসের লেখার জন্য ইলেকট্রন বিন্যাস পদ্ধতিতে লেখার জন্য আমরা তিনটে নীতি পড়েছিলাম। সেগুলো হচ্ছে একটা পাওলির অপবর্জন নীতি, একটা হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, আর একটা ছিল আউফবাউ নীতি। এই তিনটে নীতির অবলম্বন করেই পরমাণুর ইলেকট্রন বিন্যাস করা হয়। তাহলে আজকে বলেছিলাম পড়বো সেটা হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস লেখার পদ্ধতি, কিভাবে সেই ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখব। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে কক্ষপথ নির্দেশক সংখ্যাটাকে লিখতে হবে। সেটা n = 1, 2, 3 ইত্যাদি ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো সেগুলোই হয়। তাহলে প্রথমে আমরা সেটা লিখব। তারপরে 2 নম্বরে দেখো, কক্ষপথ নির্দেশক সংখ্যাটার ডান দিকে উপকক্ষের চিহ্ন আমরা যেগুলো পড়েছিলাম এস, পি, ডি এইগুলো লিখতে হবে। তারপরে এস, পি, ডি ইত্যাদি লিখতে হবে। 3 নম্বরে দেখো, পরমাণুর উপকক্ষের মোট ইলেকট্রন সংখ্যা উপকক্ষটির চিহ্নের এস, পি, ডি এর উপরে ডান দিকে লিখতে হবে। তাহলে প্রথমে নির্দেশক সংখ্যাটা লিখলাম, তারপরে উপকক্ষের চিহ্নটা দেব, তারপরে আমরা সেই উপকক্ষের যে মোট ইলেকট্রন সংখ্যা, কটা ইলেকট্রন আছে উপকক্ষে, টোটাল ইলেকট্রন নাম্বারটা আমরা উপকক্ষটার চিহ্নের ডান দিকের ওপরে দিয়েছি। এখানে দেখো, তাহলে এখানে 1 হচ্ছে কি না কক্ষপথ নির্দেশক সংখ্যা, তারপরে এস হচ্ছে উপকক্ষ, তারপরে তার উপরে ডান দিকে 2 হচ্ছে সেই উপকক্ষ মানে এসে টোটাল ইলেকট্রন নাম্বার। সেরকমই তার পরেরটাতেও 2s2 মানে হচ্ছে 2 হচ্ছে কক্ষপথ নির্দেশক সংখ্যা, এস হচ্ছে সেখানে উপকক্ষ, এস, পি, ডি ইত্যাদি চিহ্নের দ্বারাই তো উপকক্ষগুলোকে প্রকাশ করা হয়। আর এস এর উপরে দেখো 2 আছে, তার মানে সেটা হচ্ছে মোট ইলেকট্রন নাম্বার। তারপরে দেখো সেরকমই একইভাবে 2p5, তাহলে এখানে 5 কি না 5 হচ্ছে টোটাল ইলেকট্রন নাম্বার, আর পি হচ্ছে সেখানে উপকক্ষটার চিহ্ন। এইভাবে তাহলে ইলেকট্রনটা বিন্যাস করা হয়। এবার ইলেকট্রন বিন্যাসে দেখো, পরমাণুর ইলেকট্রন বিন্যাস তাহলে ক্লোরিনের আমরা লিখছি যে ক্লোরিন পরমাণু ধরো 17 হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক। এবার এর তাহলে ইলেকট্রন বিন্যাস কি করে করব? এর ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের দেখো, তাহলে 17 তার মানে টোটাল 17টা ইলেকট্রন থাকবে টোটাল উপকক্ষ নিয়ে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি 1s2, 2s2, 2p6, 3s2, 3p5 এইভাবে। তাহলে এক একটা ঘর পূর্ণ হচ্ছে। 1 এসে 2টো ইলেকট্রন, 2 এসেও 2টো, দেখো 2p6 তার মানে এখানে 6টা। পি এর যেহেতু 3টে কক্ষক, তাই তো পি এর পি উপকক্ষে 3টে, একটা px, একটা py, একটা pz, তাহলে 3টে উপকক্ষ রয়েছে। তার মানে পিতে আমরা 6টা ইলেকট্রন ভর্তি হয়ে গেল। তারপর 3s তার মানে কি সেখানে 2টো ইলেকট্রন, তার একটাই ঘর। আবার এটাতেও পিতে দেখো, পিতে 5টা ইলেকট্রন আছে, তার মানে তার একটা ঘর কিন্তু অর্ধপূর্ণ থাকবে, আর বাকি 2টো ঘর কিন্তু px আর py এটা কিন্তু সম্পূর্ণরূপে ভর্তি হয়ে যাবে। সেরকম এইভাবে আরো কয়েকটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখিয়েছি। দেখো, সেরকম ধরো কার্বন পরমাণু 6 পরমাণু ক্রমাঙ্ক, সেই অনুযায়ী তাহলে 1s2, 2s2, 2p2, তাহলে 2 + 2 + 2 6। তাহলে হচ্ছে যে কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p2 এইভাবে হয়েছে। তাহলে 2p2 আছে, তার মানে কি একটা ঘরে ফাঁকা অলরেডি, আর বাকি 2টো অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে। এই ঘর 2টো ফাঁকা, আর এই ঘরটায় কোনো ইলেকট্রন নেই, কারণ এখানে তো মাত্র 2টো ইলেকট্রন এই উপকক্ষে, তাই জন্য সেরকম ভাবেই এনে পরমাণুরও ইলেকট্রন বিন্যাস এইভাবে করা হয়। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে ভর্তি উপকক্ষের সুস্থিতি। সেখানে কি বলছে না, সেখানে বলছে যে একই উপকক্ষের অরবিটালগুলো মানে কক্ষক আর কি,
অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে ইলেকট্রন দ্বারা ভর্তি হতে কম শক্তির প্রয়োজন হয় এবং ইলেকট্রন বিন্যাসটাও কিন্তু তখন সুস্থিত হয়। এই যদি আমি অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে ভর্তি করি ইলেকট্রনটা, তাহলে শক্তিটাও তো কম লাগছে, তখন কি হচ্ছে ইলেকট্রন বিন্যাসটাও সুস্থিত হয়। তাই জন্যই কি হয় জানো, তাই জন্যই কোনো পরমাণুর ডি উপকক্ষ যে আছে এসপিডি, তো ডি উপকক্ষে ধরো 4টে বা 9টা ইলেকট্রন যদি ধারণ করে সেই কক্ষ উপকক্ষটা, তাহলে পরবর্তী যে ধরো এস কক্ষ মানে ধরো 4D তারপরে রয়েছে 3s, তাহলে 4D এর পরে এস উপকক্ষ থেকে একটা ইলেকট্রন ডি উপকক্ষে চলে আসবে। তাহলে এখান থেকে এই যে এস উপকক্ষ থেকে একটা ইলেকট্রন ডি উপকক্ষে নেমে এসে ওর ইলেকট্রন সংখ্যা যথাক্রমে 5, যেটাকে অর্ধপূর্ণ বলছি, আর 10 হলে সেটা সম্পূর্ণ করে দেয়। ফলে এস উপকক্ষে দুটোর বদলে একটা ইলেকট্রন হয়ে যাবে। এস তো ডি উপকক্ষকে একটা ইলেকট্রন দিয়ে দিল, তার মানে কি তার যে যদি দুটো ইলেকট্রন থাকে সেখানে একটা হয়ে যাবে। আর ডি এর যেটা অর্ধপূর্ণ ছিল, ডি এ যদি 4টে থাকে, তাহলে সেটা 5টা হয়ে যাবে, আর যদি 9টা থেকে থাকে তাহলে 10টা হয়ে যাবে। এইভাবে তাহলে ইলেকট্রন বিন্যাসগুলোকে সুস্থিত করা হয়। সেরকমই দেখো, ধরো বললাম যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করব, ক্রোমিয়ামের হচ্ছে 24, তাহলে টোটাল 24টা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24। তাহলে এর ইলেকট্রন বিন্যাস দেখো, প্রথমেরটা দিয়েছি 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 4s2। এখানে দেখো তাহলে 3d4 মানে হচ্ছে তাহলে এখানে 4টে ডি উপকক্ষে 4টে আছে, কিন্তু ডি এর তো 5টা কক্ষক, আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম যে ডি এর 5টা কক্ষক রয়েছে, তার মানে কি এখানে আর একটা ইলেকট্রন অলরেডি ভর্তি হতে পারে, তার মানে এটা অর্ধপূর্ণ অবস্থায় আছে। তাই জন্য তাহলে 4s এ কিন্তু দুটো আছে, তাহলে এস থেকে আমরা ডি তে আগে মানে এস কক্ষ কি করবে, এস উপকক্ষটা ডি কে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তখন এটা কিন্তু তার সঠিক ইলেকট্রন বিন্যাস হলো না, এটা কিন্তু ভুল। ডি আগে ভর্তি হবে, তারপর এস ভর্তি হবে। তাহলে আমরা নীতিতে পড়েছি তো, আউফবাউ নীতি কি বলেছিল না, উনি কি বলেছিলেন না, উনি বলেছিলেন যে n প্লাস এল এর মান বাড়ার সাথে সাথে ইলেকট্রনগুলো ভর্তি হবে, n প্লাস এল এর মান যত বাড়বে সেই অনুযায়ী ইলেকট্রনগুলো ভর্তি হবে। যদি ধরো n প্লাস এল এর মান ইকুয়াল হলো, তখন উনি কি বলেছিলেন, তাহলে n এর মান যেখানে কম থাকবে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তাহলে সেই অনুযায়ী এখানে 3D তে আগে প্রবেশ করবে। তাই জন্য কি হলো, এখানে 3d5 4s1, এইটা হচ্ছে ক্রোমিয়ামের কারেক্ট ইলেকট্রন বিন্যাস। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1, তাহলে এটা হচ্ছে ক্রোমিয়ামের কারেক্ট ইলেকট্রন বিন্যাস। তাহলে 4s থেকে একটা ইলেকট্রন 3d4 এর মধ্যে চলে গেলে তাহলে এখানে 3d5 হয়ে গেল। সেরকমই যদি এখানে ধরো কোনো পরমাণুর ক্ষেত্রে ধরো রয়েছে তোমার 9, 3d9 রয়েছে, আর এখানে 4s2 রয়েছে, তাহলেও কিন্তু সেই 4s2 থেকে ইলেকট্রন চলে আসবে 3D তে, তখন 3d10 হয়ে যাবে, তাহলে সম্পূর্ণরূপে ভর্তি হবে ইলেকট্রনটা, ইলেকট্রন বিন্যাসটাও সুস্থিত হবে, কারণ ডি উপকক্ষ সম্পূর্ণরূপে ভর্তি হলো। 5 হলে অর্ধপূর্ণ আর 10 হলে সম্পূর্ণ, কারণ সম্পূর্ণ কখন হবে, যখন প্রত্যেকটা কক্ষকে দুটো করে ইলেকট্রন ভর্তি হয়ে যাবে, তখন সেটাকে আমরা সম্পূর্ণ বলবো, আর যখন একটা করে ইলেকট্রন প্রত্যেকটা কক্ষকে থাকবে সেটা অর্ধপূর্ণ হলো, ঠিক আছে। আর যদি খালি থাকে তখনই তো 4s থেকে নিচ্ছি, তাহলে এখানে কি হলো না 4s2টা থেকে চলে এলো। সেরকমই দেখো সিউ কপারের ইলেকট্রন বিন্যাস, এইটা দেখো 3d9, যেটা এই মাত্র বলছিলাম সেটা হচ্ছে 3d9 4s2 রয়েছে লাস্টে দেখো, তাহলে এটা হচ্ছে রং, এটা একদমই ভুল, কারণ এখানে 3d9 রয়েছে, 3d9 কে আমাদের 10 করতে হবে, তাহলে 4s থেকে এই 4s2 থেকে একটা ইলেকট্রন যদি 3d9 এ দিয়ে দিই তাহলে আমাদের 3d10 হয়ে যাবে, 4s1 হয়ে যাবে, তাহলে 3d10 হয়ে গেল, তার মানে কি হলো, এটা সম্পূর্ণরূপে ভর্তি হয়ে গেল। এইটাই হলো তাহলে কপারের কারেক্ট ইলেকট্রন বিন্যাস, এটা একদম ঠিক, আর এটা হলে তখন এটা ভুল।
নেক্সট যেটা বলতে হবে সেটা হচ্ছে আয়নের ইলেকট্রন বিন্যাস। আয়নের ইলেকট্রন বিন্যাস দেখো দু রকমের ভাবে করা যেতে পারে, একটা হচ্ছে অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস, একটা হচ্ছে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস। অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস সেরকম দেখো F9 মানে ইলেকট্রন সংখ্যা 9, তাহলে ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2p5। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস করলাম 2p5 রয়েছে যেহেতু, তাই তো একটা ঘরে তো অর্ধপূর্ণ থাকবেই। এবার এটা যখন ফ্লুরাইড আয়নে পরিণত হচ্ছে মানে F- যখন হচ্ছে, তখন কি হচ্ছে না F- হলে এখানে একটা ইলেকট্রন বেড়ে যাচ্ছে, মাইনাস হলে কি হচ্ছে সে ইলেকট্রন তার মানে গ্রহণ করলো, ফ্লুরাইড আয়নে পরিণত হলো, ফ্লুরিন ইলেকট্রন গ্রহণ করে ফ্লুরাইড আয়নে পরিণত হলো। তাহলে 1s2 2s2 2p6 তার মানে তার ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 10টা, 9 থেকে 9 ছিল, 9 থেকে হয়ে গেল তখন এখন ফ্লুরাইড আয়ন, তাই 10টা হয়ে গেল। তাহলে আয়নায়নের ইলেকট্রন বিন্যাস এইভাবে করা গেল। এবার যদি বলি ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস, ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস তাহলে কিভাবে হবে না, তার মানে ইলেকট্রন সে ছেড়ে দিচ্ছে, অ্যানায়নের হলে সে গ্রহণ করছে, ক্যাটায়নের হলে সে ছেড়ে দিচ্ছে। তার মানে সোডিয়ামের ক্ষেত্রে দেখো 11 হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা, 1s2 2s2 2p6 3s1, তাহলে এইভাবে 3s এ একটা আছে। তাহলে যদি সোডিয়ামকে আয়নে পরিণত করি তাহলে Na+, তাহলে যদি একটা ইলেকট্রন ছাড়ছে তার মানে কত হবে 11 থেকে তার পরমাণু ক্রমাঙ্ক হবে 10। সেই অনুযায়ী এটা সম্পূর্ণরূপে একটা সোডিয়াম আয়ন, এইভাবে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস করা গেল। এইটাই ছিল আমাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাস পদ্ধতি। এটা দিয়ে আমরা এই চ্যাপ্টারটা আজকে কমপ্লিট করে ফেললাম। আর এটার পিডিএফটা ডেসক্রিপশনে দেয়া থাকবে, ওখান থেকে তোমরা চেক করে নেবে। আর বাকি যে ক্লাসগুলোর পিডিএফ সব একসাথেই এই ডেসক্রিপশনে লিঙ্কে আমি দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নিও। ঠিক আছে, তাহলে এরপর নেক্সট ক্লাসে আমরা পরের চ্যাপ্টারটা স্টার্ট করব, আর কিছুদিনের মধ্যেই আমরা পরমাণু গঠন যেই চ্যাপ্টারটার কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, ওকে, তাহলে আজকে বাই, থ্যাংক ইউ।